ডিসেম্বর ২০১০ তিউনিসিয়ার সিদি বুজিদ শহরে বাজার অভিযান চলাকালীন ফল বিক্রেতা মোহাম্মদ বোয়াজিজির মালামাল জব্দ করে একজন বাজার পরিদর্শক। এরপর বোয়াজিজিকে জনসম্মুখে থাপ্পড় মেরে বসেন সেই বাজার পরিদর্শক। এই অপমান সহ্য করতে না পেরে একক প্রতিবাদে গভর্নরের ভবনের সামনে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেয় বোয়াজিজি। তার আত্মত্যাগ ও প্রতিবাদের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে তিউনিসিয়া থেকে মিশর, লিবিয়া, ইয়েমেন ও অন্যান্য আরব দেশগুলোতে। গণঅভ্যুত্থানের কথা বলতে গেলে প্রথমেই মাথায় আসে আরব বসন্তের কথা। আমরা সকলেই আরব বসন্তে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপ্লব ও গণঅভ্যুত্থানের ব্যাপারে কম বেশি জানি। সেই বিপ্লবগুলো আমাদের অনেককেই অনুপ্রাণিত করেছে, কিন্তু আরব বসন্তের ফলাফল কি ছিল আমরা সবাই কি তা জানি? আরব বসন্তের সময়ের বিপ্লবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিশরীয়দের গণঅভ্যুত্থান। ১৯৮১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৩০ বছর মিশরীয়দের শাসন ও শোষণ করে যাচ্ছিল স্বৈরাচার হোসনি মোবারক। আরব বসন্তে মোবারকের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে নেমে আসে সমাজের সর্বস্তরের মানুষজন। ৮৪৬ শহীদের রক্তের বিনিময়ে তারা মোবারককে ক্ষমতাচ্যুত করে। মোবারককে তার অন্যায় ও অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মিশরের এই বিপ্লবে সমাজের সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকলেও এই বিপ্লবের ফলে ক্ষমতায় আসার সুযোগ পায় মিশরের ইসলামিক রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড। মোবারকের সময় তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, কিন্তু মোবারকের পতনের পর তারা আইনগতভাবে তাদের রাজনৈতিক দল গঠনের বৈধতা অর্জন করে এবং একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় ৩০ জুন ২০১২ সালে মিশরের প্রথম গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট হন মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি। তবে ক্ষমতায় আসার সাথে সাথেই মুরসি ও তার দল মুসলিম ব্রাদারহুড চরম বিরোধিতার সম্মুখীন হয়। ক্ষমতা গ্রহণের পর সংবিধান প্রণয়ন কমিটি নিয়েই শুরু হয় বিবাদে। সংবিধানে ধর্মীয় সাম্প্রদায়িকতার অন্তর্ভুক্তি, নারী ও সংখ্যালঘুদের অধিকার ও একক স্বেচ্ছাচারিতামূলক প্রস্তাবিত ধারার প্রশ্নে মিশরের উদারপন্থী ও অসাম্প্রদায়িক নাগরিক সমাজ নতুন সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলন শুরু করে। তাদের আন্দোলনে সমর্থন দেয় মিশরের মিলিটারি ও বিদেশি পরাশক্তিরা। ক্ষমতায় আসার ১ বছরের মাথায় মিলিটারি কুয়ের মাধ্যমে পতন হয় মুরসি ও মুসলিম ব্রাদারহুডের। পরবর্তী সরকারের সময় তার বিচার চলাকালীন কোর্ট প্রাঙ্গণেই হার্ট অ্যাটাক করে মারা যান মুরসি। ক্ষমতার গদি দখল করে নতুন সেনা স্বৈরশাসক আবদেল ফাতাহ আল সিসি। নতুন স্বৈর সরকার হোসনি মোবারককে কারামুক্তি দেয় এবং মুসলিম ব্রাদারহুডের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে আবারও নিষিদ্ধ করে দেয়। ২০১৩ সাল থেকে আজ অবধি সেনা স্বৈরশাসক আল সিসি রয়েছেন মিশরের প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র ক্ষমতায়। অর্থাৎ আরব বসন্তে স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে গড়ে ওঠা গণঅভ্যুত্থানে এত মানুষের আত্মত্যাগ সম্পূর্ণভাবে বৃথা গিয়েছে। লিবিয়া ও ইয়েমেনের মানুষের জন্য আরব বসন্তের ফলাফল হয়েছে আরো ভয়ঙ্কর। টানা ৪০ বছর ধরে লিবিয়ার ডিক্টেটর ছিল মুয়াম্মার গাদ্দাফি। আরব বসন্তে তার বিরুদ্ধে গণবিপ্লব শেষ পর্যন্ত রূপ নেয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। তার সরকার ও আর্মির বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় নানান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। ২০১১ অক্টোবর মাসে গণপিটুনিতে নৃশংসভাবে গাদ্দাফিকে হত্যা করা হয়। গাদ্দাফির পতন হলেও লিবিয়ার মানুষের শান্তি ছিল ক্ষণস্থায়ী। গাদ্দাফির মৃত্যুর পরও গৃহযুদ্ধের অবসান হয় না। বিদ্রোহী গোষ্ঠীগুলো একে অপরের সাথে ক্ষমতার লোভে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে। ভেঙে পড়ে লিবিয়ার রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। আজ লিবিয়া বিশ্বের মানুষের কাছে একটি ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ। লিবিয়া এখন সন্ত্রাস ও জঙ্গিবাদে জর্জরিত একটি দেশ। লিবিয়ার আইন ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে সেখানে এখন মানব পাচারের শিকার হওয়া মানুষজনকে দাস হিসেবে দিনে দুপুরে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। লিবিয়ার মতো ইয়েমেনেরও বলা চলে একই অবস্থা। আন্দোলনের মুখে ৩০ বছর শাসন করা স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালে পালালেও গণতন্ত্রের মুখ দেখতে পায়নি ইয়েমেনিরা। বরঞ্চ ইয়েমেন পরিণত হয়েছে আমেরিকা, সৌদি আরব, ইরানের মতো বিদেশি শক্তির প্রক্সি ওয়ারের ময়দানে। গৃহযুদ্ধ, কলেরা মহামারী, দুর্ভিক্ষে মারা গিয়েছে হাজার হাজার মানুষ। সরকার পতনের ১ যুগ পার হয়ে গেলেও যুদ্ধের শেষ এখনো দেখতে পাচ্ছে না লিবিয়া ও ইয়েমেনের জনতা। সব বিপ্লবের ফলাফলই যে নেতিবাচক দিকে যায় এমন নয়। উদাহরণ হিসেবে শ্রীলঙ্কাকেই ধরুন। সরকারের দুর্নীতি, বাজে পলিসি ও কোভিড-১৯ মহামারীর কারণে শ্রীলঙ্কার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। $১ মূল্য ২০০ শ্রীলঙ্কান রুপি থেকে বেড়ে হয় ৪০০ রুপিতে।
2022-এর জুলাইয়ে শ্রীলঙ্কার মানুষজন বাধ্য হয় দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে। আন্দোলনের চাপে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। শ্রীলঙ্কার এই আন্দোলনের কিছু দৃশ্য আমাদের অনেক আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছে। আমাদের আন্দোলনের অনেক ঘটনা ঠিক যেন শ্রীলঙ্কার আন্দোলনের আদলেই হয়েছে। আন্দোলনের ফলে যে রাতারাতি শ্রীলঙ্কার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে তা নয়, আবার তারা যে লিবিয়া ইয়েমেনের মতো ধসে পড়েছে তাও নয়। শ্রীলঙ্কা আস্তে আস্তে তাদের অর্থনীতির উন্নতি করছে। শ্রীলঙ্কান রুপির মূল্য আস্তে আস্তে বাড়ছে। কোভিডের কারণে কমে যাওয়া দর্শনার্থী আবারও ফিরে আসছে। সরকারি দুর্নীতি নির্মূল না হলেও কিছুটা অন্তত কমেছে। শ্রীলঙ্কার মানুষের সামনে হয়তো এখন রয়েছে হাজারো চ্যালেঞ্জ, কিন্তু তারা আবারও নিজেদের দেশকে নিয়ে স্বপ্ন দেখতে পারছে। 1 মাস পার হয়ে গেল স্বৈরাচার পতন ও বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের। আগস্টের 5 তারিখ দেশের ছাত্র জনতার বীরত্ব ও আত্মত্যাগের গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় হাসিনা ও আওয়ামী লীগ সরকারের। জোর জুলুম গুলি চালিয়ে ছাত্রদের এই আন্দোলন রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয় সরকার। দেশ থেকে পালাতে বাধ্য হয় স্বৈরাচার। জুলাই আগস্টের এই ছাত্র বিপ্লবকে দেশি বিদেশি গণমাধ্যমগুলো আখ্যায়িত করেছে বিশ্বে জেনজির প্রথম অভ্যুত্থান হিসেবে। এমন নানা কারণে আমাদের দেশের তরুণদের এই বিপ্লব বিশ্বের মানুষের কাছে ঐতিহাসিক এবং অবিস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু এই ধরনের গণ আন্দোলন ও অভ্যুত্থান আধুনিক পৃথিবীর ইতিহাসে নতুন কিছু নয়। তার কিছু উদাহরণ আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি। আমাদের অর্জিত নতুন এই স্বাধীনতা রক্ষার্থে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা হরহামেশাই একটা কথা বলে থাকি, আর সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। অর্থাৎ রক্তক্ষয়ী আন্দোলন করে স্বৈরাচার হটানো যতটা কঠিন, তার থেকে নতুন করে স্বৈরাচার মুক্ত দেশ গঠন অনেক বেশি কঠিন। স্বৈরাচার একটি দেশে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট ও দুর্নীতিগ্রস্ত করে ফেলে। ফলে স্বৈরাচারের পতনের পরে রাষ্ট্র ব্যবস্থা অনেক সময়ই অচল হয়ে পড়ে। এখন দেখার বিষয় হলো, বাংলাদেশের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের পথ নির্ধারণ করবে, নাকি বসন্তের নতুন ফুলের ঘ্রাণে মোহিত থেকে আরব বসন্তের ধূম্রজালেই পতিত হবে? আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে নতুন আলোচনায় যুক্ত থাকতে রার ওয়ার্ল্ডের সাথেই থাকুন, এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি ছড়িয়ে দিন। দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে।